আজ রাতটা একদম স্বাভাবিক না, কারণ আজ আমরা কথা বলবো এমন এক রহস্য নিয়ে যেটা শোনার পর হয়তো তুমি একা রাতে আর বাইরে বের হতে চাইবে না। গ্রামের অন্ধকার পথ, হঠাৎ কারো পরিচিত কণ্ঠে ডাক, এই শুনছো, একটু এদিকে আসো। কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো যে ডাকটা তুমি শুনছো সেটা কোনো মানুষের না। আজকের গল্প নিশির ডাক একটা ভয়ঙ্কর লোককাহিনী, যেখানে নিশি নামের এক অশরীরী শক্তি মানুষের পরিচিত কণ্ঠ নকল করে ডেকে নিয়ে যায় মৃত্যুর দিকে। তাহলে আসল প্রশ্ন, নিশির ডাক কি সত্যি অলৌকিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা বাস্তবতা? চলো শুরু করি আজকের ভয়ঙ্কর যাত্রা। এই কাহিনীটার শুরু হয় 1940 সালে, যেখানে আমরা প্রথমে নারায়ণ নামে একজন সঙ্গীত শিল্পীকে দেখি। আজকে তার গানের প্রোগ্রাম ছিল, তাই সে মা সরস্বতীর কাছ থেকে প্রণাম নিয়ে ঘোড়ার গাড়ি চড়ে বের হয়ে পড়ে। যাওয়ার পথে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে পড়ে, আর নারায়ণ তখন বলে, কি ব্যাপার, গাড়িটা বন্ধ করলে কেন? কিন্তু সামনে থেকে কোনো জবাবই আসে না। এরপর মহিলা কণ্ঠে একটি গানের আওয়াজ পাওয়া যায়। সে গান গাইতে গাইতে হঠাৎই সেটা বন্ধ করে দেয়, আর সে বাইরে থেকে দরজায় নক করে, ঠক ঠক ঠক। এরপর সে নারায়ণকে ডাকে, নারায়ণ। নারায়ণ তখন বলে, কে, বাইরে কে? কিন্তু বাইরে থেকে তাকে আবারও ডাকে, নারায়ণ। এভাবে তাকে 3 বার বাইরে থেকে ডাকে, আর দরজায় ঠক 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 করতে থাকে। এরপর নারায়ণ দরজাটি খুলে তাকে দেখে আর বলে, কে তুমি? সামনে সেই ভয়ঙ্কর নখওয়ালা নিশির ডাক দাঁড়িয়েছিল। নিশির ডাক কাউকে পেছন থেকে 3 বার ডাকে। 3 বারের মধ্যে একবারও যদি কেউ পেছনে ঘুরে সাড়া দেয়, তাহলে তাকে নিশির ডাক মেরে ফেলে। নারায়ণ নিশির ডাকের সাড়া দিয়ে ফেলেছে, তাই এখন তার যা হওয়ার তো হবারই ছিল। পরদিন সকালে একটি গাছে নারায়ণ লাশটি তার সিতারের সাথে ঝুলানো পাওয়া যায়। এখান থেকে মুভির সিন বর্তমানে আসে, আর সেখানে 6 বন্ধুর একটি গ্রুপ দেখতে পাই আমরা। গ্রুপে 4 জন ছেলে ছিল, নীল, অরুণ, অনিল, ঋতু, এবং 2 জন মেয়ে ছিল, তিতলি ও মেঘলা। নীল ছিল তিতলির বয়ফ্রেন্ড। এরা ছিল সঙ্গীত বিভাগের শিক্ষার্থী, তারা আসলে পিএইচডি করছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি পছন্দের সঙ্গীত শিল্পীর উপর তারা রিসার্চ করছিল। এর মধ্যে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতের লেখা একটি চিঠিও তারা পায়, যেখানে তার সবথেকে প্রিয় সঙ্গীত শিল্পী নিশিগন্ধার কথা লেখা ছিল। এই জন্য তারা এই নিশিগন্ধার উপরে রিসার্চ করতে যাচ্ছিল। কিন্তু নিশিগন্ধার নাম এর আগে কখনো কোনো বই পুস্তক বা নেটে দেখেনি তারা। তবে গ্রুপের মধ্যে অরুণ, সে এই নিশিগন্ধার ব্যাপারে জানতো, এমনকি তার গ্রামের নাম ছিল সোনামুখী, সেটাও সে জানতো। সেখানে অরুণের কোনো একটি আত্মীয় রয়েছে, সেই এই নিশিগন্ধার ব্যাপারে তাকে বলেছিল। তাই অরুণ বলে যে সেখানে যাওয়া এবং থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থাই সে নিজে করে ফেলবে। এরপর তারা গান গাইতে গাইতে যাচ্ছিল। গ্রামের কাছাকাছি এসে তারা একটি চায়ের দোকান দেখে, আর তারা চা খাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। এখানে তাদের মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিল না, যার কারণে তারা জানতে পারছিল না আর কত কিলোমিটার তাদের যেতে হবে। এই জন্য তাদের মধ্যে নীল চায়ের দোকানদারকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, সোনামুখী আর কত দূর হবে? কিন্তু চায়ের দোকানদার বলে, কেন, আবার কে মারা গেল? নীল তখন বলে, কেউ মরতে যাবে কেন? চায়ের দোকানদার তখন বলে, সোনামুখী থেকে শুধু মরার খবরই আসছে যে। সে আরও বলে, ওই গ্রামটিতে অভিশাপ রয়েছে, সন্ধ্যার পর ওই গ্রামে আর কেউ ঢোকে না, এবং সন্ধ্যার পরে ওই গ্রামের লোকজনও বাড়ি থেকে বের হয় না। তাছাড়া ওই গ্রামে কোনো রকম দুর্গাপূজা বা দোল উৎসবও হয় না। এই সব কিছুর কারণই হলো সেই নিশির ডাক। এসব শুনে গাড়ির ড্রাইভার বলে, আপনারা সেই সোনামুখী গ্রামে যাচ্ছেন, আগে বলেননি তো? এসব বলে গাড়ির ড্রাইভার তাদেরকে রেখে সেখান থেকে চলে যায়। কিন্তু এরা ভূতপ্রেতকে বিশ্বাসই করে না, তাই তারা ওখানে যাবেই, কেননা তাদের রিসার্চ করতে হবে যে। কিন্তু এখন সমস্যা হলো, তারা যাবে কিসে করে? ওখানে একটি ভ্যান চালক ছিল, তাকে বলে, দাদা আমাদের একটু সোনামুখী গ্রামে ছেড়ে দিবেন? তখন সে কিছু না বলেই তাদেরকে ভ্যানে করে নিয়ে যায়। এরপর তারা ঘোষা হাভেলির সামনে এসে
দাঁড়ায়। তখন অরুণ বলে এটা নাকি নিশিগন্ধার শ্বশুর বাড়ি ছিল। এরপর সেখানে কেয়ারটেকার ভোলা কাকা আসে। তিনি বলেন তোমাদের মধ্যে অরুণ কে? অরুণ তখন সামনে এসে বলে আমি অরুণ। তখন ভোলা কাকা বলে আরে আপনারা তো সকালে আসতে চেয়েছিলেন, তাহলে আপনারা এই যে সন্ধ্যা লাগিয়ে দিলেন, আপনারা কি আমার পোস্ট কার্ডটা পান নাই? এরপর তিতলি জিজ্ঞাসা করে আচ্ছা কাকা, এখানে কে কে থাকে? তখন ভোলা কাকা বলে কি এখানে? এখানে তো কেউই থাকে না, বহু বছর ধরে এখানে খালি পড়ে আছে। এরপর সবাই অরুণের উপর ক্ষেপে যায়। তারা বলে আরে ভাই এখানে আমাদের কেন আনলি? এখানে কেউ যেহেতু থাকেই না, তাহলে আমরা ইন্টারভিউটা নেব কার? অরুণ বলে আরে ভাই থামো তোমরা, আমি তো আছি নাকি? এরপর সে কাকাকে বলে কাকা আমাদের খাবার দাবারের ব্যবস্থা কি হবে? কাকা বলে আমি খাবার দাবারের ব্যবস্থা করে দিব, তবে এটা মাথায় রাখবেন খাবার নিতে অবশ্যই ছেলে মানুষ যাবেন, মেয়ে মানুষ যাবেন না। কেননা এই গ্রামে রাতের বেলা কোনো মেয়ে মানুষ ডাকলে তার ডাকে কেউ সাড়া দিবে না। এরপর ভোলা কাকা কাজ চলে যেতে লাগে। যাওয়ার সময় তিনি বলেন আর হ্যাঁ আপনারা যেগুলো এনেছেন না ওগুলো ওইভাবেই রেখে দিন, ভুলেও বাজাতে যাবেন না। এরপর তারা হাবিলির ভেতরে যায়, আর সেটা দেখতেই একবারে ভুতুরে ভুতুরে লাগছিল। একজন তো মজা করে বলেই দেয় যে আরে ভাই এখানে তো মনে হয় ভূত টুত বাস করে। কিন্তু তিতলির এই জায়গাটি দেখে অন্যরকম ফিল আসছিল। তার মনে হচ্ছিল সে এই জায়গাটা আগে থেকেই জানে। সেখানে থাকা দুর্গা মূর্তিটি দেখে তিতলি তখন অন্য এক জগতে চলে যায়। সেখানে দুর্গাপূজা সত্যি হচ্ছিল, সেখানকার আওয়াজও তিতলির কানে আসছিল। এরপর হঠাৎ করে তিতলিকে পেছন থেকে কেউ বলে ওঠে সখী। এরপর তিতলি পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউই নেই। এরপর সেখান থেকে তিতলি চলে যায়, আর বাকিটা সবাই হাভেলি সম্পর্কে আলোচনা করছিল। তারা বলছিল এখানে তো তেমন কিছু নেই, কাল সকালে তাহলে এখানকার ছবি টবি আমরা তুলে নেব, এরপর এখান থেকে চলে যাব। অরুণ তখন বলে আমি তোমাদের বলেছিলাম না যে এখানে আমার এক আত্মীয় থাকে, সে এই হাভেলি সম্পর্কে অনেক কিছুই জানে, তার কাছ থেকে কাল সকালে আমরা ইন্টারভিউটা নিয়ে নিব। আপাতত এখন আমি গিয়ে তার সাথে কথা বলে আসি, আর বলে আসি যে কাল সকালে যেন সে এখানে চলে আসে। এরপর অরুণ সেখানে চলে যায়, আর বাইরে থেকে ডাকে মা, মা দরজাটি খোলো মা। এখানে আমরা বুঝতে পারি যে অরুণের আসলে এটা নিজেরই বাড়ি ছিল, সে অন্যদের কাছ থেকে এই বিষয়টা লুকিয়েছে। এরপর তার মা দেখে যে তার ছেলে অরুণ বাইরে দাঁড়িয়ে আছে, তখন সে খুব দ্রুত তাকে ভেতরে নিয়ে গিয়ে দরজাটির সাথে সাথে লাগিয়ে দেয়। এখানে আমরা আর একটা বিষয় জানতে পারি যে এই অরুণ ছিল মুভির শুরুতে দেখানো সেই নারায়ণের নাতি, যাকে নিশির ডাক মেরে ফেলেছিল। অরুণের বাবাকেও এই নিশির ডাকে মেরেছিল, এই জন্য অরুণের মা তাকে এইখান থেকে শহরে পাঠিয়ে দিয়েছিল পড়াশোনার জন্য। অরুণ হঠাৎই আবার কিছু না বলে সেই গ্রামেই চলে এসেছে, এই জন্যই তার মা এত ভয় পাচ্ছিল। কিন্তু অরুণের সব কিছু বিশ্বাস করে না, সে বলে এ নিশি ফিসি বলে আসলে কিছুই নেই, সবই গ্রামের কুসংস্কার। তখন তার মা বলে আস্তে আস্তে কথা বল, সে আবার শুনে নেবে। তখন অরুণ বলে কে শুনবে, কে আছে এখানে, তুমি ফালতু ভয় পাও শুধু। তখন তার মা বলে না তুমি চুপ করো, তোমার জন্য আমি খাবার বানিয়ে নিয়ে আসছি, তুমি এখান থেকে কোথাও যাবে না, চুপ করে বসে থাকো। তখন অরুণ কিছু একটা ভাবে, আর সামনে থাকা পেপারে সে লিখেছে তার মা যেন সকালে ঘোষাল বাড়িতে আসে দেখা করতে, সে সেখানে প্রমাণ করে দিবে এই নিশি বলে আসলে কিছুই নেই। এদিকে আবার নীল তিতলির সাথে সে কাকার বাড়িতে খাবার নিতে গেছে, আর কাকা যেহেতু বলেছিল পুরুষ মানুষই যেন ডাকে, মেয়ে মানুষ ডাকলে সাড়া দেবে না, সেজন্য নীলই সে কাকাকে ডাকে। তিতলি এদিকে আবার গুনগুন করে গান বলে। এরপর সে কাকা খাবার নিয়ে বাইরে আসে, আর কাকা তখন বলে আচ্ছা গান কে বলছিল? নীল তখন বলে যে তিতলি গান বলছিল। তখন কাকা বলে তোমাদের আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই গ্রামে কিন্তু গান বলা নিষিদ্ধ, যে গান বলে সে কিন্তু মারা যায়। এরপর কাকা তাদের সচেতন করে ভেতরে চলে যায়, আর নীল ও তিতলিও হাভেলির দিকে চলে আসে। এদিকে অরুণ তার বাড়ি থেকে হাভেলির দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় রাস্তায় তার পেছন থেকে তার মায়ের কণ্ঠস্বরে তাকে ডাকে অরুণ। তখন অরুণ বলে আরে মা তুমি আবার পেছন পেছন কেন আসলে? আর পেছনে ঘুরে দেখে সেই নিশির ডাক। তখন অরুণের বিশ্বাস হয় যে আসলে নিশির ডাক রয়েছে। সে ভয়ে দৌড়াতে দৌড়াতে হাভেলির দিকে যেতে শুরু করে। এদিকে হাভেলিতে সবাই ঘুমিয়ে পড়েছে,
কিন্তু তিতলি জেগে আছে, কেননা তার অন্যরকম একটা ফিল আসছিল, তাই সে জেগে আছে। হঠাৎই দরজাতে শব্দ হয়, ঠক ঠক ঠক। এরপর সে হাতে মোমবাতি নিয়ে আওয়াজটা যেখান থেকে আসছিল সেই দিকে যাচ্ছিল। এরপর আওয়াজটাকে অনুসরণ করে একটি দরজার সামনে আসে, আর দরজাটা খুলে দেখে সেখানে অরুণের লাশ ঝুলে আছে তারই মিউজিক ইনস্ট্রুমেন্টের সাথে। আমি প্রথমে বলেছিলাম নিশি 3বার ডাকবে, আর 3বার ডাকের মধ্যে একবার সাড়া দিলেই তার মৃত্যু অবধারিত। অরুণও তার মা ভেবে নিশির ডাকে সাড়া দিয়ে ফেলেছিল, এই জন্যই তার এই অবস্থা। এরপর তিতলি সেখান থেকে ভয়ে দৌড়ে পালায় চিৎকার করতে করতে, এবং অরুণের লাশের কথাটি বলে সবাইকে। পরের দিন সেখানে পুলিশ আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা এখানে কি করতে এসেছিলে? তখন অনির বলে, স্যার আমরা পিএইচডি স্টুডেন্ট, আমরা রিসার্চের জন্য এখানে এসেছি, আর অরুণই আমাদেরকে এখানে নিয়ে এসেছিল। আমরা তো এটাও জানতাম না অরুণের মা থাকে এখানে, আর তার ঘরটাও এখানেই। জানি না কেন আমাদের কাছ থেকে এটা লুকিয়েছে সে। পুলিশ অফিসার তখন বলে, প্রজেক্ট ওসব আমরা বুঝি না, এখানে খুন হয়েছে, খুন। পোস্টমর্টমের রিপোর্ট বের না হওয়া পর্যন্ত তোমরা এই গ্রাম থেকে কোথাও যাবে না। তখন মেঘলা কান্না করতে করতে বলে, স্যার আমাদের বাড়িতে অন্তত কথা বলার সুযোগটা করে দিন, আমাদের মোবাইলে কোনো রকম নেটওয়ার্ক আসছে না। তখন পুলিশ অফিসার বলে, এই গ্রামের নেটওয়ার্কের সমস্যা, তোমরা চাইলে থানায় এসে কথা বলতে পারো, কিন্তু এই গ্রাম থেকে তোমরা যেতে পারবে না। এরপর তার বলে, স্যার আমাদের সুরক্ষার তাহলে কী হবে, উনি যদি আমাদেরও মেরে ফেলে? এরপর সেই অফিসার তার সাথে থাকা হাবিলদারকে বলতে যাবেই, তখন হাবিলদার নিজেই বলে, স্যার প্রয়োজনে আমাকে গুলি মেরে দিন, তারপর আমি এখানে থাকতে পারবো না। তখন অফিসার বলে, একটা লোকাল পুলিশ কেউই এখানে থাকবে না, আমি শহর থেকে দেখি কোনো কনস্টেবলকে নিয়ে আসতে পারি কিনা, ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন। এসব বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। এদিকে অরুণের মায়ের অবস্থা তো খুবই খারাপ, তিনি অনেক ভেঙে পড়েন। সে কান্না করতে করতে বলেন, এসবের ভয়েই অরুণকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে এখানে চলে আসলো, আর নিশি তাকেও মেরে ফেললো। তিতলি তখন জিজ্ঞাসা করে, আচ্ছা আন্টি, নিশি অরুণকে কেন মারলো? তখন অরুণের মা বলে, নিশির শত্রুতা আমাদের 6 পরিবারের সাথে। ওর দাদু নারায়ণ যে সিতারা বাজাতো, এরপর তার বাকি সাথীরা যে বাঁশি বাজাতো মহেন্দ্র, দীপঙ্কর বাজাতো ইশরাজ, কাশীনাথ আবার ভালো খোল বাজাতো, তবলা বাজাতো ধীমান, হেমচন্দ্র বাজাতো শরৎ। এরা সবাই মিলে তাদের গ্রুপ ছিল। আর এদের সাথে গান গাইতো এই হাভেলির মালিক, জমিদারের ছেলে রাজশেখর। প্রতি দুর্গাপুজোতেই তারা সবাই মিলে একটি মোটামুটি অনুষ্ঠান করত। কিন্তু হঠাৎই কার যেন নজর লেগে গেল, আর তখন থেকে মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। শুরুটা হয় অরুণের দাদু নারায়ণকে দিয়েই। অরুণের মা যতটুকু জানতো সেটাই তাদেরকে বলে। এরপর তারা অরুণের মাকে তার বাড়িতে রেখে আসে। এখান থেকে গল্পের কাহিনী অতীতে যায়, যেখানে মহেন্দ্র কাশীনাথের সাথে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, যা থেকে বোঝা যায় এরা কিছু একটা অন্যায় তো করেছিল, যার কারণে নিশি এদের পেছনে পড়েছিল। নারায়ণ আবার মহেন্দ্রের সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে কাশীনাথকে বলে, আমাকে কিছু সময়ের জন্য একা থাকতে দাও। এরপর সে নদীর কিনারে গিয়ে একা বসে থাকে, আর তখনই পেছন থেকে নিশি আসে নুপুরের ঝনঝন ঝনঝন শব্দ করতে করতে, আর মহেন্দ্রকে তার বোনের আওয়াজে ডাকে, দাদা ভাই। তখন মহেন্দ্র বলে, আমাকে কিছু সময়ের জন্য একা থাকতে দে, এখান থেকে যা। কিন্তু তারপর আবারও মহেন্দ্রকে বলে, দাদা ভাই। মহেন্দ্র আবার বলে, বললাম না এখান থেকে যা। নিশি তখন নিজের আওয়াজে বলে, মহেন ঠাকুরপো। এটা শুনে মহেন্দ্র বুঝতে পারে কে এসেছে। তখন তার একবার গলা শুকে কাঠ হয়ে যায়। এরপর নিশি মহেন্দ্রকে তার বাদ্যযন্ত্র দিয়েই সেখানে মেরে ফেলে। এরপর আমরা বর্তমান সময়ে দেখি যে তিতলি অনেক দুশ্চিন্তায় ছিল এবং জানালা দিয়ে বাইরে উদাসভাবে তাকিয়েছিল, আর সেখানে একটি তুলনাতে নিশি তুলছিল, আর নিশির পা দিয়ে রক্ত টপ টপ করে পড়ছিল। এটা দেখে তিতলি অনেক ভয় পেয়ে যায়, আর তখন পেছন থেকে সেখানে নীল চলে আসে। নীল বলে, কি হয়েছে তোমার? তিতলি তখন কান্না করতে বলে, দেখো দেখো ওখানে কেউ আছে। কিন্তু নীল দেখে যে সেখানে কেউই নেই। নীল তখন তিতলিকে বলে, তুমি অনেক দুশ্চিন্তা করছো, এই জন্য তোমার এইসব মনে হচ্ছে। এরপর দেখি আমরা সিকিউরিটির জন্য সেখানে একটি কনস্টেবল এসেছে।
সে বসে বসে অনেক বিরক্ত হচ্ছিল, তাই সে গুনগুন করে গান বলছিল। কিন্তু ভোলা কাকা এটা দেখে তাকে বারণ করে আর বলে যে এই গ্রামে গান বলা বন্ধ, আর রাতে যদি পেছন থেকে কেউ ডাকে তাহলে সে ডাকে যেন সাড়া না দেয়। এইদিকে তিতলি ঘুমাচ্ছিল আর তার মুখের সামনে এক ভয়ঙ্কর বুড়ি এসে দাঁড়িয়ে থাকে। বুড়িটা তিতলিকে বলে, তুমি ফিরে এসেছো? তিতলি তো খুব ভয় পায়। বুড়িটা আবারও তাকে বলে, দেখো, তোমার জন্য তেঁতুলের আচার নিয়ে এসেছি। তিতলি তো ভয়ে অনেক জোরে চিৎকার করে ওঠে আর সবাই সেখানে দৌড়ে ছুটে আসে। কনস্টেবল বুড়িটাকে দেখে বলে, আরে এই ভয়ঙ্কর বুড়িটা কোথা থেকে আসলো? অনির তখন বলে, আরে এটা তো আপনারই কাজ, কে আসলো না আসলো সেটা তো আপনাকে দেখতে হবে। কনস্টেবল তখন বলে, আমি কি এখানে পেথি ধরতে এসেছি নাকি? তোমরা যাতে এখান থেকে পালিয়ে না যাও সেটা খেয়াল রাখতে এসেছি। কনস্টেবলকে সে বুড়িটাকে বাইরে নিয়ে যেতে বলে, তাই সে বুড়িটাকে ধরে বাইরে নিয়ে যায়। রাতে সবাই ঘুমাচ্ছিল আর তিতলি জেগেছিল। উপর থেকে মহিলা কণ্ঠে গান শুনতে পায় তিতলি। সে উপরে গিয়ে দেখে এক বন্ধ দরজার অপর পাশ থেকে গানের শব্দটা আসছিল। দরজায় তালা দেওয়া ছিল, এই জন্য তিতলি দরজাতে কান লাগিয়ে শোনার চেষ্টা করে। তখনই গানটা বন্ধ হয়ে যায় আর দরজায় কেউ ধাক্কা দিতে শুরু করে, ঠক 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 ঠক। তিতলি তখন সেখান থেকে ভয়ে দৌড় দেয় আর রুমে এসে দরজা লাগিয়ে দেয়। এরপর সে আয়নার সামনে দেখে তার মতোই কেউ একজন দাঁড়িয়ে আছে আর সে বলে, আমার খুন হয়েছিল। এরপর সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। বাইরে সে পুলিশ কনস্টেবলটি ডিউটিতে ছিল। সে বিরক্ত হয়ে আবারও সেই গান বলা শুরু করে। সেই এলাকার ছিল না, তাই সেই গ্রামের সম্পর্কে কোনো রকম ধারণাও ছিল না। এরপরই সেখানে নিশি চলে আসে। এরপর সে কনস্টেবলের মেয়ের কণ্ঠে বলে, বাপি। কনস্টেবল পেছনে ঘুরে দেখে কেউ নেই। দ্বিতীয়বার আবারও পেছন থেকে নিশি বলে, বাপি। তখন পেছনে সে ঘুরেই দেখে সে নিশির ডাক। এরপর আর কি হওয়ার, সে নিশির ডাককে দেখেই সেখানে স্ট্রোক করে মারা যায়। এরপর সেখানে সেই ভয়ঙ্কর বুড়িটা আসে আর সে বলে, গান বলতে বারণ করেছিলাম, কেউ শোনে না আমার কথা। এটা বলেই সে জোরে জোরে হাসতে লাগে। এরপর আমরা অতীতের সময়ে মহেন্দ্র ও নারায়ণের কিছু ঘৃণ্য কাজকর্ম দেখতে পাই। হাভেলিতে কাজ করে একটি মেয়ে মহেন্দ্রকে কাপড় দিতে আসে আর তারা তার সাথে বাজে আচরণ শুরু করে, যা মুখে বলা একবারে সম্ভব নয়। এরপর মহেন্দ্র ও নারায়ণ মারা যাওয়ার পরে দীপঙ্করও অনেক ভয়ে ছিল। সে কি অন্যায় করেছে সেটা দেখানো হয় না, কিন্তু নিশি তার পেছনেও পড়েছিল। দীপঙ্কর ভয়ে বালিশ জড়িয়ে ধরে সেখানে কান্না করছিল আর দরজায় হঠাৎ কেউ ঝুমুর ঝুমুর নুপুর পায়ে এসে দাঁড়ায়। দীপঙ্কর বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভারী অন্যায় করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। তখন দরজা থেকে আওয়াজ আসে, দীপু বাবু, ও দীপু বাবু। দীপঙ্কর তখন উঠে বলে, কে, কমলাবাই? তখনই নিশির ডাক পেছন থেকে তাকে ইসরাজের স্ট্রিং দিয়ে মেরে ফেলে। এরপর বর্তমান সময়ে তিতলি আয়নাতে তারই ভূত দেখে ভয় চিৎকার করে আর ঘুম থেকে জেগে ওঠে। এখানে বোঝা যায় যে সেই আয়নাতে তার চেহারা দেখাটা সেটা তার স্বপ্ন ছিল। আসলে রাতে যখন তিতলি ভয় দৌড়াচ্ছিল তখন সে রুম পর্যন্ত আসতেই পারেনি। সে বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল আর তাকে সবাই মিলে রুমে এনে শুয়ে দেয়। এরপর সে মেঘলাকে জিজ্ঞাসা করে, বাকি সব কোথায়? মেঘলা তখন বলে, ওই যে কনস্টেবল ছিল না, সে গতকাল রাতে মারা গেছে। এইদিকে পুলিশরা অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবছিল খুনিটা আসলে কে হতে পারে। গ্রামের লোকজনেরা বলছিল যে এটা নিশি ডাক করেছে, কিন্তু পুলিশ সেটা মানতেই চাচ্ছিল না। অফিসার বলে এটা কোনো মানুষেরই কাজ, এটা বলে লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দেয়। এসবের পর তিতলি সবাইকে বলছিল কাল রাতে উপরের বন্ধ রুম থেকে কোনো মেয়ে কণ্ঠস্বরে গানের আওয়াজ আসছিল, কিন্তু অন্য কেউই এটা শুনতে পায়নি, তাই কেউই তার কথা বিশ্বাস করছিল না। এরপর সেখানে ভোলা কাকা আসে। তিনি বলেন অরুণ আর পুলিশ কনস্টেবলের মৃত্যুর পেছনে তিনিই দায়ী। সব কিছু আমারই ভুল ছিল। অরুণের কথায় আমার এই হাভেলি খুলে দেওয়া কখনোই ঠিক হয়নি। আমার আগে এখানে আমার বাবা কেয়ারটেকার ছিল, সে নিজ চোখে নিশিটাকে এখানে দেখেছে। এই হাভেলি অভিশপ্ত। আসলে ভোলা কাকা জানতো যে
এখানে নিশির টাকের ছায়া ছিল, কিন্তু অরুণ তাকে টাকা দিয়ে এই হাভেলিটা খুলে নিয়েছিল। এসব কিছু আসলে অরুণেরই দোষ ছিল, কেননা সে প্রমাণ করতে চেয়েছিল এখানে নিশির ডাক বলে কোনো কিছুই নেই। তার এই ভুলের জন্যই সবার এখন এই অবস্থা। অরুণের মতো নীলও বিশ্বাস করে না যে এখানে নিশির ডাক বলে কিছু আছে। এখানে যা কিছু হচ্ছে সব কিছু কোনো মানুষ নিজেই করছে। এই জন্য সে উপরে দোতলার বন্ধ দরজার তালাটি ভাঙতে যায়। ভোলা কাকা তাকে বারবার বলে যে ওই ঘরটি অভিশপ্ত, ভুলেও ওই দরজাটি খুলো না, কিন্তু তারপরেও নীল কারো কথাই শোনে না, সে দরজাটি খুলেই ফেলে। রুমের এমন অবস্থা হয়ে আছে যে যেটা থেকে বোঝাই যায় এটা বহু বছর থেকে খোলা হয়নি। রুমে অনেক রকমের বাদ্যযন্ত্র ছিল, সেখানে পিয়ানোও ছিল। তিতলি সেটার দিকে দেখে তার মডেল নাম্বার কোথা থেকে কেনা হয়েছিল সব কিছুই সে বলে দেয়। ওখানে শাড়ি পরা একটি মেয়ের পেন্টিংও ছিল। তার দিকে তিতলি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছিল সেটাও তার অনেক দিনের পরিচিত। পেন্টিংয়ের দিকে তাকিয়ে থেকে সে হঠাৎ করে বলে, সখী, তোমাকে আমার শাড়িটি পরে খুব সুন্দর লাগছে। এরপর হঠাৎ করে তিতলির মাথা ঘুরে ওঠে, আর নীল তাকে বলে, তোমার শরীর খারাপ, চলো তুমি বিশ্রাম নাও। এরপর ঋতু আর মেঘলা তাদের বাড়িতে কথা বলার জন্য পুলিশ স্টেশন যাচ্ছিল, কিন্তু তাদের সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসতে হয়, কেননা সেখানকার লাইনে কোনো রকম একটা সমস্যা হয়ে গিয়েছিল। ঋতু এসব অবস্থা দেখে খুব ভয় পাচ্ছিল। সে বলছিল এই সব কিছু নিশিরই কাজ, কিন্তু মেঘলা বলে, আমার মনে হয় এসব গ্রামের লোকজনের কাজ। আজকে রাতে আমরা সবাই একসাথে ঘুমাবো। কথা মতো তারা সবাই একসাথেই ঘুমায়। রাতের বেলা নিশি অনিরকে ডাকে, তখন অনির তিতলিকে ডেকে তোলে। ওখান থেকে তারা দুইজনেই উপরের সেই রুমটাতে যায়, আর যাওয়ার পরে অনিরের ভেতর হঠাৎ পরিবর্তন আসে। সে ওখানে থাকা পিয়ানোর কাছে যায় আর সেটা বাজাতে শুরু করে। এরপর কাহিনীটা অতীতে যায়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো একজনের সাথে দেখা করতে এসেছিল, আর তার মেয়ে সেখানে সঙ্গীত চর্চা করছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তখন জিজ্ঞাসা করে, কি নাম ওর? তখন তার নাম বলে নিশিকন্ঠা। এখানে যে সুরে সে গান গাইছিল সেই সুরটাই অনির এখানে বাজাচ্ছিল। এরপর অনির তিতলির দিকে তাকিয়ে বলে, সখী, আমাকে চিনতে পেরেছ? আমি নিশি। এখানে নিশি আসলে অনিরকে বশ করে নিয়েছিল। নিচে থাকা সবাই পিয়ানোর আওয়াজ শুনে জেগে যায়, আর তারা দেখে যে তিতলি আর অনির সেখানে নেই। এরপর নীল ও মেঘলা উপরে যেতে শুরু করে, আর অনির তখন তিতলিকে বলে, কিরে, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো নিশি। তিতলি অনিরের এই অবস্থা থেকে অনেক ঘাবড়ে যায়, আর অনির এদিকে আবার দরজাটিও লাগিয়ে দেয়। এরপর অনির বলে ওঠে, কিরে, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর সই, নিশি। এইদিকে নীল আবার ভাবছিল অনির হয়তো তিতলির সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। এই ভেবে সে দরজাটি ভেঙে ফেলে, আর ভিতরে ঢুকে অনিরকে একটি জোরে থাপ্পড় মেরে দেয়, আর সে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তিতলি বলে যে অনিরের আসলে কোনো দোষ নেই, তার কিছু একটা হয়ে গিয়েছিল। এরপর অনিরের যখন জ্ঞান ফেরে তখন তার এই সব কিছু মনে ছিল না। যখন সে সব কিছু শোনে তারপর সেটার জন্য সরি বলে, কিন্তু এরপর থেকে অনিরের কানে পিয়ানোর আওয়াজ আসতে শুরু করে। কিন্তু অনির এই বিষয়ে কাউকে কিছুই বলে না, কেননা এই বিষয় নিয়ে কেউ বিশ্বাসই করবে না। তিতলির সাথে এরকম ঘটনা ঘটে, এই জন্য অনির অন্য কাউকে কিছু না বলে তিতলিকে এসে বলে। সে বলে যে আমার কানে সবসময় পিয়ানোর আওয়াজ আসে, আর সেই আওয়াজটা আমাকে বলে তোমাকে যেন আমি সেই লেটারটা খুঁজে দিই। তিতলি তখন বলে, কোন লেটার? অনির্বাণ তখন বলে, সেই লেটার যেটা তুমিই লিখেছিলে। সে আরও বলে, আমাকে ওই লেটারটা খুঁজে বের করতে হবে, নাহলে ওই আওয়াজটা আমাকে পাগল করে ছাড়বে। এরপর তারা আবারও সেই রুমে যায়, আর সে লেটারটা খুঁজতে শুরু করে। এরপর সেখানে ওই বুড়িটাও চলে আসে। তারা বুড়িটাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু বুড়িটা তাদের ক্ষতি নয়, বরং তাদের সহযোগিতা করার জন্য এসেছিল। সে তাদেরকে বলে, ওই পিয়ানোর নিচে দেখো। এরপর তারা পিয়ানোর নিচে দেখে যে একটি বক্স ছিল, আর সেই বক্সটা খুলে দেখে সেখানে সেই চিঠিটা ছিল। এরপর তারা চিঠিটা থেকে একদম অবাক হয়ে যায়, কেননা সেই চিঠির লেখাটা হুবহু তিতলির লেখার মতোই ছিল। এরপর তিতলি সেই চিঠিটা পড়তে শুরু করে, আর কাহিনী তখন আবারও সেই অতীতে যায়। আমরা যে মেয়েটির পেন্টিংটা দেখেছিলাম সেটা ছিল ওই নিশিরই। তিতলি ছিল নিশিগন্ধার সব থেকে ভালো বন্ধু। তিতলি নিজের জন্য একটি শাড়ি কিনে এনেছিল, আর সেই শাড়িটা নিশিগন্ধার পছন্দ হয়।
সে বলে যে আমি এটা নিব। এরপর সেটা তাকে দিয়ে দেয়। পেন্টিংটাতে নিচে এই শাড়িটাই পরেছিল, এই জন্যই তখন তিতলি বলেছিল, সখী আমার শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে। তিতলি সব কিছুই স্বপ্নের মতো দেখতে পাচ্ছিল, কিন্তু সে এসব বিশ্বাস করতে চাচ্ছিল না। সে বলছিল এগুলো আমার মাথায় কেউ ঢুকিয়ে দিচ্ছে। তখন সে ওই বুড়িটার উপর দোষ চাপায়, তাকে বলে এই বুড়িটা এসব করছে, এই বুড়িটাই আমার মাথাতে এসব ঢোকাচ্ছে। কিন্তু বুড়িটা বলে না না না, আমি এসব কিছু করিনি। এরপর সেখানে মেঘলারাও চলে আসে। তারা বলে যে এই বুড়িটা আবার কোথা থেকে আসলো, এ নিশ্চয় কোনো ডাইনি হবে, এই গ্রামের লোকজনকে মারছে। এরপর বুড়িটি তিতলির দিকে তাকিয়ে বলে পালা পান্না পালা, কাউকে কিছু বলবি না, আমার দিব্যি, জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে পালিয়ে যা। তিতলি তখন বলে কোন পান্না, আমি পান্না না। এরপর বুড়িটা পাগলের মতো হাসতে শুরু করে, আর তারা সবাই মিলে বুড়িটাকে বাইরে বের করে দেয়। এরপর নীল আবার বলে আচ্ছা তোমরা আবারও এখানে কি করছো? নীল আসলে তাদের দুজনকে সন্দেহ করছিল। এরপর অনির আবার দেখতে পায় নিশি ধীরে ধীরে ঋতুর পেছনে আসছিল। অনির জোরে চিৎকার করে বলে ঋতু সরে যাও এখান থেকে। এটা বলে অনির তখন সবাইকে নিয়ে বাইরে চলে যেতে লাগে, কিন্তু যাওয়ার সময় সে সিঁড়ি থেকে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু ঘটে। আরও একটি মৃত্যু হওয়াতে সবাই অনেক ভেঙে পড়ে। এর মধ্যে তিতলি আবার উপরে জানালাতে নিশিকে দেখতে পায়। সে তাকাতে সেখান থেকে নিশি চলে যায়। এরপর তিতলি তাকে ধরার জন্য উপরে যায়, কিন্তু সেখানে কাউকেই পায় না। কিন্তু সেখানে থাকা কোনো একটি শক্তির কারণে তিতলি এক স্বপ্নের মতো দেখতে পায়, যেখানে তিতলি একটি মেয়েকে বলছিল পালাও পান্না পালাও, কাউকে কিছু বলবে না, জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে পালিয়ে যাও। এখান থেকে তিতলির সব কিছু মনে পড়ে যায়। এরপর সে পান্নাকে খোঁজার জন্য জঙ্গলে যায়। সে চারিদিকে ডাকতে থাকে পান্নাকে। এরপর জঙ্গলের ভেতর কুয়োর কাছে তাকে পেয়ে যায়। হ্যাঁ, এই বুড়িটাই সেই পান্না ছিল। নিশির মতো এই পান্নাও তিতলির অনেক কাছের মানুষ ছিল। পান্না অনেক খুশি হয় এটা ভেবেছে তিতলি তাকে চিনতে পেরেছে। তিতলিও সঙ্গীত চর্চা করত, কিন্তু নিশির মতো সে এতটা সিরিয়াস ছিল না। সে তেঁতুলের চাটনি খুব ভালোবাসতো, তাই পান্না তাকে মাঝে মাঝে তেঁতুলের চাটনি এনে দিত। কিন্তু সঙ্গীত চর্চার ক্ষেত্রে তেঁতুলের চাটনি খুব ক্ষতিকারক, তাই নিশিগন্ধা তাকে তেঁতুলের চাটনি খেতে বারণ করে। কিন্তু তারপরও সেটা খেত, কারণ তার এটা খুবই পছন্দ। এই জন্যই পান্না তাকে তখনও তেঁতুলের চাটনি এনে দিয়েছিল। এরপর নিশির বিয়ে ঠিক হয় সেই রাজশেখরের সাথে, যে ওই 6 জনের সাথে মিলে গান গাইত। আর এই হাভেলিতে প্রতি বছরই দুর্গাপুজোর সময় গানের অনুষ্ঠান করা হতো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই আসতো। এইবারও তিনি এসেছিলেন। তিনি নিশিকেও চিনে ফেলেন। তিনি প্রথমে রাজশেখরের গান শোনেন। এরপর তিনি নিশিগন্ধাকেও গান গাইতে বলে। নিশি যখন গান বলে তখন তার আওয়াজে সবাই মুগ্ধ হয়ে যায়। রাজশেখর তার স্ত্রীর এই প্রতিভা থেকে অবাক হয়ে যায়। এরই মধ্যে আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলে ওঠে, রাজশেখর তোমার গলা দারুণ, তুমি নিঃসন্দেহে অনেক ভালো সঙ্গীত পরিবেশন করো। কিন্তু আমার নিশিমা, সে গান গায় গলা দিয়ে নয়, সে গান গায় প্রাণ দিয়ে। সে তোমার চেয়েও অনেক গুণী গায়িকা। তুমি এই সংসারে তাকে আটকে রেখো না, তাকে নিয়মিত গান গাইতে দিও। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর বলে সামনের বছর দশমীতে যেন নিশি গান গায় সবার সামনে। এই জন্য সে নিয়মিত গানের অনুশীলন করতে শুরু করে। কিন্তু যেদিন অনুষ্ঠান হওয়ার কথা সেদিন আর রবীন্দ্রনাথ ঠাকুর আসে না, কারণ তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি নিশির জন্য একটি উপহার হিসেবে তানপুরা ও একটি চিঠি পাঠায়। এটাই হলো সেই চিঠি যেটা তারা ল্যাবরেটরিতে পেয়েছিল। এইদিকে রবীন্দ্রনাথ ঠাকুর না আসাতে নিশির মনটাই ভেঙে যায়, সে আর গান গাইতে চায় না। কিন্তু তিতলি তাকে বোঝায় সব কিছু। সে বলে দেখ, ঠাকুর তোকে কতটা ভালোবাসে, সে তোকে চিঠিতে তার সব থেকে প্রিয় গায়িকা হিসেবে বলেছে। এছাড়াও তোকে উপহার হিসেবে তানপুরাও পাঠিয়েছে। এরপরেও তুই কান্না করছিস? ঠাকুর বলেছে তো সামনের বছর সে আবার আসবে। অনেক বোঝানোর পর নিশি গান গাইতে রাজি হয়। তাই সে রুমে বসে থেকে গানেরই প্র্যাকটিস করছিল, আর বাইরে তিতলি দাঁড়িয়ে থেকে সেটা শুনছিল। কিন্তু হঠাৎই নিশির গান গাওয়া বন্ধ হয়ে যায়, আর তিতলি জানালা দিয়ে কিছু দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে পান্নাও চলে আসে। তিতলি তখন পান্নাকে বলে, পালাও পান্না পালাও, কাউকে কিছু বলবে না, তুমি জঙ্গলের ভেতরে ওই রাস্তা দিয়ে পালিয়ে যাও। সেই লাইনটাই তিতলি তাকে বলে। এরপর সেখান থেকে সিনটা বর্তমানে আসে, যেখানে পান্না তিতলির সাথে গল্প করছিল এসব বিষয় নিয়েই। এরপর কাহিনী আবারও অতীতে যায়।
যেখানে 6 জনের মধ্যে 4 জন নারায়ণ, মহেন্দ্র, দীপঙ্কর ও ধীমান মারা যায় একে একে। কাশীনাথ ও হেমচন্দ্র এখানে ছিল, আর রাজশেখর ওই গ্রাম থেকে পালিয়ে যায়। তারা দুজন এটা বুঝতে পারে যে রাজশেখরের স্ত্রী নিশি ভূত হয়ে তাদেরকে মেরেছে, আর এটাও জানতো যে তাদের দুজনকেও মারতে আসবে। হেমচন্দ্র বলে যে সারা রাজশেখর তো এই গ্রাম থেকে পালিয়ে গেল, কিন্তু আমি বা আমরা কেউই এই গ্রাম থেকে আর পালাবো না। ওই হাভেলিটাই পুড়িয়ে দিব, কেননা ওখানে নিশির ছায়া রয়েছে। হাভেলি পুড়ে গেলে ওই ভূতও আর থাকবে না। তাদের এই প্ল্যানটা পান্না সেখানে শুনে ফেলে, আর সে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান এই হাভেলিটার যেন কোনো ক্ষতি না হয়। এরপর তারা ওই হাভেলিটা আর পোড়াতে পারে না। এই কথাগুলোই পান্না তিতলিকে বলছিল বর্তমান সময়ে। সে আরও বলে, এই হাভেলিটা যদি না থাকতো তাহলে তো তোমরা আর এখানে আসতে না। এই জন্য আমি ভগবানের কাছে কত প্রার্থনা করেছি। সে বলে, যেদিন থেকে তুমি আর মা ঠাকুরন গেছো সেদিন থেকে আমি এখন পর্যন্ত ঘুমোতে পারিনি। আমি একটু ঘুমোতে চাই, একটু শান্তির ঘুম। এরপর তিনি সেখানে একবারে ঘুমিয়ে পড়েন সারা জীবনের জন্য। এরপর অতীতের সময় দেখা যায় হাভেলিটা আসলে পোড়ানোর হাত থেকে কিভাবে বেঁচে গিয়েছিল। তারা দুইজন যখন হাভেলিটা পোড়াতে যাচ্ছিলই কাশীনাথকে আগেই নিশি মেরে ফেলে। হয়তোবা তার ডাকে সে সাড়া দিয়ে ফেলেছিল। হেমচন্দ্র নিশির ডাকে সাড়া না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর সে হাভেলিতে আসে। সে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করে, আর নিশিকে চ্যালেঞ্জ করে বলে, আজকে তোমাকে আর এই হাভেলিটাকে একসাথে পুড়িয়ে ছাই করে দিব। তার চিৎকার চেঁচামেচি শুনে সেখানকার কেয়ারটেকার চলে আসে। সে বলে, কি ব্যাপার, চিৎকার চেঁচামেচি করছেন কেন? তখন সে বলে, এখানে রাজশেখরের স্ত্রী ভূত হয়ে ঘুরে বেড়ায়, তাই এই হাভেলিটা পুড়িয়ে দিব আমি। তখন কেয়ারটেকার বলে, রাজশেখরের স্ত্রী জীবন্ত আছে, তাহলে তার ভূত আসলো কোথায় থেকে? তখন তো হেমচন্দ্র অবাক হয়ে যায়। সে বলে, কি বলছো এসব? তখন কেয়ারটেকার বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। যখন রাজশেখর সাহেব এখান থেকে যায় তার সঙ্গে তার পত্নীও ছিল, আমি নিজের চোখে দেখেছি। ভাই রে ভাই, এটাকেই বলে টুইস্ট। এতক্ষণ আমরা যাকে ভূত ভেবে আসছিলাম সে এখন পর্যন্ত মারাই যায়নি, তাহলে ভূতটা কে? এদিকে আবার পুলিশ সবাইকে বলে, তোমাদের এখানে থাকার ঠিক হবে না, তোমরা এখান থেকে যেতে পারো, সমস্যা নেই। কিন্তু তিতলি সেটা বারণ করে দেয়। সে বলে, আমি এখন আর যাব না এখান থেকে। এই গ্রামে এতদিন ধরে দুর্গাপূজা হয়নি, সে প্রথা আমি বন্ধ করব। দুর্গাপূজা এবার হবে, আর ওকে ওইখানে হাজির হতেই হবে। এরপর এখান থেকে কাহিনী আবারও অতীতে যায়, যেখানে হেমচন্দ্র সেই পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে থেকে বলছে, তোমাকে আমি নিজের চোখে মরতে দেখেছি, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? এরপর সে রেগে গিয়ে পেন্টিংটা পোড়ানোর জন্য হারিকেনটা ছুঁড়ে মারবে। ঠিক সেই সময়ে নিশি বলে ওঠে, ঠাকুরপো। তখন হেমচন্দ্র অনেক ভয় পেয়ে যায়, আর সে ভয়ে পেছনে তাকিয়ে দেখে সেখানে নিশি দাঁড়িয়ে। তাকে দেখে সে ভয়ে আতঙ্কে দৌড়াতে শুরু করে, কিন্তু সিঁড়িতে তারই বাদ্যযন্ত্রের তার লাগানো ছিল, যেটা সে অন্ধকারের মধ্যে দেখতে পায় না। আর সেই তারে লেগেই তার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়, আর এখানেই হেমচন্দ্র মারা যায়। এরপর আবার বর্তমান সময় আসে, যেখানে তিতলি দুর্গাপূজা অনুষ্ঠিত করেছিল যেমনটা সে বলেছিল। পুজো শেষে নিশির কণ্ঠে সে আবার গানও গাইছিল, আর বাইরে একজন লোককে দেখা যায় যে গাড়ি থেকে নেমেছে। এটাই হয়তো সেই লোকটা যার কথা তিতলি বলেছিল যে তাকে হাজির হতেই হবে এখানে। এখান থেকে বুঝতে পারি যে এই হাভেলির বর্তমান মালিক এখন এই রুদ্রশেখর। সে কিন্তু এখানে নিজের ইচ্ছেতে আসেনি, তাকে এখানে আনা হয়েছিল এটা বলে যে সে যদি না আসে তাহলে তারা কোর্টের সমন পাঠাবে। রুদ্রশেখর এখানে এটা দেখতে এসেছিল যে এখানে এমন কে আছে যাদের এত বড় সাহস যে রুদ্রশেখরের বিরুদ্ধে যায়। তখন তিতলি বলে, আমি জানি তুমি কে, তুমি রাজশেখরের ছেলে রুদ্রশেখর। এরপর তিতলি এখানে সেই পুরনো অতীতের অন্ধকার কাহিনী এখানে প্রকাশ করে, যেখানে নিশি দেবীমার সামনে বসে থেকে গানের চর্চা করছিল, আর তিতলি বাইরে দাঁড়িয়ে থেকে সেটাই শুনছিল। কিন্তু ভেতরে থাকা রাজশেখর ও তার 6 বন্ধুর এই গান হজম হচ্ছিল না। রাজশেখরের তো নিজের স্ত্রীর উপরে হিংসা শুরু হয়, আর বাকিরা তো তাকে নিয়ে উপহাস শুরু করে। তারা বলে তো সে বাড়ি গৃহিণী হয়ে বাইরের লোকের সামনে কীভাবে গান করতে পারে। কাশীনাথ তো আবার ফুলে ওঠে, দেখো গান গাইতে গাইতে কখনো আবার যেন নাচতে না শুরু করে। সব মিলে তারা কেউই চাচ্ছিল না নিশি এই অনুষ্ঠানে গানের পারফর্ম করে। এদিকে তো নিশি গানের চর্চা করছিল,
আর রাজশেখর তখন সেখানে পেছন থেকে গিয়ে বাদ্যযন্ত্রের তার দিয়ে গলাতে চেপে ধরে আর তার কান বন্ধ হয়ে যায়। আর তখন তিতলি বাইরে থেকে ভাবে কি ব্যাপার, কান বন্ধ হয়ে গেল কেন? তখন সে জানালা দিয়ে দেখে যে সেই রাজশেখর নিশিকে মারছিল। আর তখন সেখানে পান্না আসে আর ওই একইভাবে তাকে সে কথাগুলো বলে আর তাকে চলে যেতে বলে। কিন্তু তিতলি এসব বলার পর রুদ্রশেখর কোনোভাবে মানছিল না। সে বলে এসব কাহিনী তারা বানায়ে বলছে। রুদ্রশেখর বলে যে আমার বাবা আমার মাকে মারেনি, সে তো তার সাথে সিঙ্গাপুর গিয়েছিল। কিন্তু তিতলি বলে যে না, কোনোভাবেই না, আমি নিজের চোখে দেখেছি রাজশেখরকে নিশিকে মারতে। তখন রুদ্রশেখর বলে যে নিশিগন্ধা তো 85 বছর আগে মারা গিয়েছে, তাহলে আপনার বয়স তো 100 হওয়ার কথা। কত আপনার বয়স? তখন তিতলি বলে যে 24। তখন রুদ্রশেখর বলে তাহলে আপনি কীভাবে দেখলেন? আপনি এসব কথা বলছেন তাহলে? তিতলি তখন বলে যে আমার পুনর্জন্ম হয়েছে, আমি হলাম নিশিগন্ধার সেই বন্ধু যার নাম আশালতা। আমার আগের জন্মের সব কিছু মনে পড়েছে, এমনকি আমার সাথে কি হয়েছিল সেটাও আমি বলছি। সে নিশির খুন দেখার পর রাজশেখরের কাছে যায় আর বলে যে তুমি পুলিশের কাছে সারেন্ডার করো, আর নয়তো আমি পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে দেব। কিন্তু রাজশেখর তখন তার উপরই আক্রমণ করে। প্রথমে তো তার সাথে খারাপ কাজ করে, এরপর শাড়িতে আগুন লাগিয়ে তাকে জীবন্তই মেরে ফেলে। আর ওইদিকে নিশির লাশ কোনো জায়গাতে পুঁতে রেখে দেয়। এরপর তিতলি ও রুদ্রশেখরের মধ্যে অনেক সময় ধরে তর্কতর্কি হয় আর রুদ্রশেখর কিছু না বলে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু অফিসার তাকে থামিয়ে বলে স্যার, আপনাকে এখানে থাকতে হবে, আমরা এখানে ইনভেস্টিগেশন করব, এখানে ঘুরে আমরা দেখব কোথায় লাশটা আছে। কিন্তু রুদ্রশেখর বলে দেয়ালের একটা ইটও যদি নড়ে তাহলে তোমার অবস্থা খারাপ হবে। এরপর রুদ্রশেখর কারে করে চলে যাচ্ছিল আর রাস্তার মধ্যে তার গাড়িটা খারাপ হয়ে যায় আর তাকে পেছন থেকে নিশি বলে রুদ্রশেখর। সে পিছনে তাকিয়ে দেখে কেউই নেই সেখানে। এরপর গাড়ির গ্লাসে নিশির হাত দেখা যায়, আবার হঠাৎ করে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর নিশি তাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো শুরু করে আর পেছন থেকে বলে রুদ্রশেখর, আমার লাশটা কোথায়? তখন সে বুঝতে পারে নিশি তার কাছ থেকে কী চায়, তাই সে সেখান থেকে দৌড়ে আবারও সে হাভেলিতে চলে আসে। তিতলি তখন বলে আমি জানতাম নিশি তোমাকে এখান থেকে এত সহজে যেতে দেবে না। এরপর রুদ্রশেখর বলতে শুরু করে তার বাবা কিভাবে নিশির মৃত্যুটা ঢেকে রেখেছিল আর তাকে সবার সামনে জীবন্ত উপস্থাপন করেছিল। সে আসলে ওই দিন অন্য মেয়েকে নিশির শাড়িটারি পরিয়ে সেখান থেকে নিয়ে যায় আর সবাই ভাবে যে তার সাথে নিশিগন্ধা গিয়েছিল। গ্রামের লোকজনরা এটা জানতো না যে নিশিগন্ধার আত্মাই সবাইকে মারত। তারা সবাই জানতো যে কোন একটা পেতনি হয়তো বা নিশির ডাক হিসেবে তাদের মারত। আর রুদ্রশেখর হলো রাজশেখরের দ্বিতীয় স্ত্রীর ছেলে। রাজশেখর মৃত্যুর আগে এসব তাকে বলে গিয়েছিল। সে তাকে বলেছিল কিভাবে সে নিশিকে মেরেছিল এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখেছিল। তখন তিতলি আবার বলে ওঠে শুধু তারাই শুধু সেই মৃত্যুটা দেখেনি, নিশির সন্তানও সে মৃত্যুটা দেখেছে। এখান থেকে তখন বোঝা যায় যে নিশি তখন গর্ভবতী ছিল। এরপর সে কান্না করতে করতে আরও বলে যে আমার ভয়ঙ্কর মৃত্যুর পর আমি মুক্তি পেয়েছিলাম, কারণ আমি আগুন পেয়েছিলাম, কিন্তু সে এখন পর্যন্ত আগুন পায়নি। তখন রুদ্রশেখর বলে ওঠে নিশিগন্ধা আর তার বাচ্চার লাশটা ওই দেবী মূর্তির নিচে পোতা আছে। এরপর রুদ্রশেখর সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু রুদ্রশেখর নিশির ডাকে সাড়া দিয়েছিল, তাহলে সে কি আর বেঁচে ফিরতে পারে নাকি? সেও মারা যায়। এই সব কিছুর পেছনে দায়ী ছিল রাজশেখর নিজেই। সে নিজের পত্নীকে খুন করে তার লাশটা আবার দেবী মূর্তির নিচেই পুঁতে দেয়। এবার নিশির প্রতিশোধ শেষ আর সে মুক্তি পায়। গ্রাম থেকে অভিশাপটাও দূর হয়। আবারও দুর্গাপুজো শুরু হয়, বিভিন্ন রকমের উৎসব শুরু হয়। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল। রাতে যদি হঠাৎ কেউ তোমার পরিচিত কণ্ঠে ডাক দেয়, তুমি কি সাড়া দেবে নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? কারণ তুমি জানো সব ডাক মানুষের না। এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও ভয় তৈরি করে থাকে, তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিও তুমি এখনো সাহস করে বসে আছো। আর মনে রেখো, সব সময় সবাইকে বিশ্বাস করা যায় না, বিশেষ করে অন্ধকারে।